আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আনএমপ্লয়মেন্ট এই পোর্শনটা নিয়ে আলোচনা করব এবং এটার কিছু ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। শুরু করা যায়। আনএমপ্লয়মেন্ট আমরা বাংলায় বলি না, এমপ্লয়মেন্ট হচ্ছে না বা নিয়োগ হচ্ছে না। এমপ্লয় মানে হচ্ছে কোনো কিছু নিয়োগ। যখন ইকোনমিক্স বলবে আই এম টু এমপ্লয় দিস অ্যাসেট, তার মানে হচ্ছে আমি এই অ্যাসেটটা কোনো জায়গায় খাটাতে চাই, নিয়োগ করতে চাই বা ব্যাপৃত করতে চাই। এইভাবে টু এমপ্লয় হচ্ছে ভার্ব, আর এমপ্লয়মেন্ট হচ্ছে পৃথিবীতে যে সমস্ত শব্দের শেষে এমইএনটি থাকে সেগুলো নাম। যেমন ম্যানেজমেন্ট একটা সাবজেক্ট নাম, তাই না? সাবজেক্টের নাম। যাই হোক, এমপ্লয়মেন্ট মানে হচ্ছে নিয়োগ, ব্যাপৃত করা, কাজে লাগানো। যেমন আপনারা একসময় চাকরি করবেন, কোনো নিয়োগকর্তা আপনাকে এমপ্লয়মেন্টে আনবে, আপনাকে বিনিময়ে একটা সম্মানী দিবে, একটা পারিশ্রমিক পাবেন, অনারারিয়াম পাবেন, স্যালারি পাবেন, তাই না? তো যাই হোক, এমপ্লয়মেন্ট অনেক ধরনের হয়, এভাবে আনএমপ্লয়মেন্ট অনেক ধরনের হয়। মানুষ যখন বেকারত্বে পড়ে যায়, এটা হয় আনএমপ্লয়মেন্ট। সে কিছু সময়ের জন্য চাকরি বাকরি পায় না, কোনো জায়গায় এমপ্লয়েড হতে পারে না, তখন সেটা হয়ে যায় আনএমপ্লয়মেন্ট। তো এমপ্লয়মেন্টের বিপরীত শব্দ আনএমপ্লয়মেন্ট। এমপ্লয় হচ্ছে নিয়োগকর্তা যাকে নিয়োগ দিচ্ছে, ওয়ার্কার, সে হচ্ছে এমপ্লয়। EMPLOY। আর এমপ্লয়ার হচ্ছে নিয়োগকর্তা, যিনি আলটিমেটলি জবটা দিচ্ছেন। স্কলার্স ইউনিভার্সিটিতে আমাদের জব দেয়, স্কলার্স ইউনিভার্সিটি হচ্ছে এমপ্লয়ার, ইয়ার, এমপ্লয় লিখে ইয়ার। আর আমি হচ্ছি এমপ্লয়ি, এমপ্লয় লিখে ডবল। যিনি ইন্টারভিউ নেন উনি হচ্ছেন ইন্টারভিউয়ার, কিন্তু যিনি ইন্টারভিউ দেন চাকরির জন্য উনি কি ইন্টারভিউই, ডবল ই, ইন্টারভিউ লিখে ডবল। আর কাজটা হচ্ছে ইন্টারভিউ বা ইন্টারভিউ, রাইট? এইভাবে এমপ্লয়ার, এমপ্লয়মেন্ট, এমপ্লয়ি, এমপ্লয়, আনএমপ্লয়মেন্ট হচ্ছে উল্টা শব্দ, এমপ্লয়ের বিপরীত শব্দ, চাকরি। তো ইকোনমিতে অনেক মানুষ অনেক কারণে চাকরিহীন থাকে। ইকোনমিতে একটা লেবার ফোর্স নামে শব্দ ব্যবহার করা হয়, সবাই লেবার ফোর্সের অন্তর্ভুক্ত নয়। ইকোনমিক্সে লেবার ফোর্সের অন্তর্ভুক্ত হচ্ছে সে সমস্ত মানুষ যারা কর্মক্ষম জনশক্তি। যেমন শ্রম আইনে বলবো 18 বছরের নিচে কাজ করতে পারে না, ওই অর্থে সে আমার লেবার ফোর্সের অন্তর্ভুক্ত নয়। মানুষ 59 বছর বয়সে, 60 বছর বয়সে রিটায়ার করে, তাহলে এই বয়সের পর থেকে মানুষজন আর ওই অর্থে কর্মক্ষম থাকে না, সে হচ্ছে সিনিয়র সিটিজেন, সে আমার টোটাল লেবার ফোর্সের অন্তর্ভুক্ত কোনো সংখ্যা নয়। ওকে, লেবার ফোর্স হচ্ছে একটা দেশের মোট জনশক্তি, তারা যে কাজে করে এই বয়সের মানুষ, সে হচ্ছে লেবার ফোর্সের মধ্যে অন্তর্ভুক্ত। এবং সিনিয়র সিটিজেন যারা অনেক বয়স্ক এবং যারা শিশু, তারা লেবার ফোর্সের অন্তর্ভুক্ত নয়। যাই হোক, মানুষ কাজ পাচ্ছে না, এই দুটো সিম্পল থট, এটাই হচ্ছে আনএমপ্লয়মেন্ট, মানুষ বেকার থাকছে। তো এটার অনেক ক্লাসিফিকেশন থাকে, অনেক ক্লাসিফিকেশন। আমরা এখানে কয়েকটা ক্লাসিফিকেশন করবো, কারণ এটাই ম্যাক্সিমাম বইতে আছে, নেটে সার্চ দিলে এই ডেটাগুলোকে পাবেন। এর বাইরে খুব একটা মেজর ক্লাসিফিকেশন থাকে, সবগুলো এটার মধ্যেই চলে আসে। তাহলে এক নম্বর হচ্ছে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। আপনারা একটা সাইকেল করেছেন না, ইকোনমিক সাইকেল, আমরা ওখানে বলতাম ইকোনমিক ডাউন টার্ন হয়, আবার ইকোনমি উপরে যায়, রিসেশন হয়, ইকোনমিতে এভারেজ হয়, ইকোনমিতে বুম হয়, মানুষ ভালো থাকে, ভালো খায়, ভালো পড়ে, সবাই জব পায়, মিড লেভেল একটু 19-20 হয়, আবার রিসেশন হলে মানুষ ভালো থাকে না, ভালো খায় না, ভালো পড়তে পারে না, ভালো চাকরি পায় না, আয় ইনকাম কম হয়, পার্সোনাল সেভিং কম হয়, ইনভেস্টমেন্ট কম করতে পারে। ইকোনমি একটা ডাউনটার্নের মধ্যে দিয়ে যায় না? পুরো দুনিয়ায় অর্থনৈতিক মহামন্দা হয়েছিল 1921 সালে, তাই না? আমাদের দেশে একটা মন্দা হয়েছিল 1976 সালে।
তাই না? এটাকে বলা হয় ৭৬-এর মনন্তর। মানুষ অনেক মারা গিয়েছে। যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোতে ইকোনমিক ডাউনটার্ন চলতে থাকে, কারণ মতো ডেভেলপমেন্টের দিকে তারা তখন যেতে পারে না, যেমন ইউক্রেন, ফিলিস্তিন, তাই না? আবার যুদ্ধ পরবর্তী দেশগুলো রিসেশন থেকে বেরিয়ে এসে ইকোনমিক বুমিংয়ের দিকে যায়, যেমন আফগানিস্তান, তাই না? তো এই সময়টা ওই দেশের মানুষজন অনেক কষ্ট পায়। মানুষজনের চাকরি থাকে না, মানুষজন একটা পয়সা থাকে না, কোনো কিছু সে সহজে এফোর্ড করতে পারে না। তো এটার কারণে একটা সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট। যুদ্ধ চলছিল, অফিসার হয়ে গেল চাকরিহীন, এখন আর সে যুদ্ধ বিধ্বস্ত দেশে কিছু করার সুযোগ পাচ্ছে না। তাহলে এটা তার একটা সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট, বুঝতে পারলেন? তো ইকোনমিক সাইকেলের কারণে, উত্থান পতনের কারণে ওই সমাজের কিছু মানুষ, লেবার ফোর্সে থাকা কিছু মানুষ চাকরি পায় না। এই যে তারা চাকরি পায় না, এটাই হচ্ছে ইকোনমিক সাইকেল ধরে এগোনো। সাইকেল ভালো তো চাকরি ভালো, সাইকেল খারাপ এভারেজ, এভারেজ, রিসেশন, রিসেশন, ইকোনমিক আবার উত্থান, ভালো চাকরি। তো এইভাবে চলতে। তারপর হচ্ছে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। মানুষ চাকরি করতো, কোনো কারণে তার ভেতরে পোষাচ্ছে না, কোনো কারণে অফিসটার ভালো লাগছে না, কোনো কারণে এটা তার প্যাশনের কোনো চাকরি না। যাই হোক, তার কাছে মনে হলো যে আমি চাকরিটা ছেড়ে দিব, চাকরিটা করবো না। চাকরি ছিল কিন্তু সে করবে না, স্বেচ্ছায় চাকরি ছিল। ওকে, তাহলে আপনি যখন স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেবেন, কিছুদিন বেকার থাকবেন নতুন চাকরি না পাওয়া পর্যন্ত, ওই সময়টাকে বলা হবে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। কিছু মানুষ থাকবে যারা আবার ফ্রেশ, কোনোদিন চাকরি করে, ওদেরকে বলে ফ্রেশার। বিবিএ পাশ করে আসছে বা এমবিএ পাশ করে আসছে, একটা চাকরি খুঁজছে, কোনো কারণে এখন চাকরি পায়নি, কিন্তু চাকরি পেলে করবে। এই যে পাশ করার পর থেকে সে এখন কিন্তু চাকরি পায় নাই, স্টার্ট করতে পারে নাই ক্যারিয়ারটা, এই সময়টা তার জন্য হচ্ছে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। তার মানে যে রিজাইন দিচ্ছে স্বেচ্ছায়, তার জন্য সে বেটার জবে না যাওয়া পর্যন্ত সময়টা আনএমপ্লয়মেন্ট। আবার যে ফ্রেশার নতুন জব সিক করছে, চাচ্ছে, খুঁজছে, এই সমস্ত মানুষের জন্য সেটা হচ্ছে একটা আনএমপ্লয়মেন্ট, সেটা হচ্ছে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। মনে রাখবেন, এটা একটা হেলদি ইকোনমিতেও হতে পারে, অনেক হেলদি ইকোনমি, কোনো রিসেশন চলছে না, তবুও কিছু না কিছু মানুষ জব ছেড়ে দেয়। আমার দেশে তো এখন অর্থে রিসেশন নাই, ৭৬-এর মরন্ত নাই, তো অনেক মানুষ দেখবেন যে জব পাচ্ছে না, মাস্টার্স পাস, অনার্স পাস। কিছু মানুষ এই সমাজে দেখবেন, কিছু মানুষ জব করতো, মাত্র ১২,০০০ টাকা বেতন, ১৫,০০০ টাকা বেতন, গার্মেন্টসের চাকরি, সে মাস্টার্স পাস, তার সে মনে করলো যে আমি বাসা বসে ফ্রিল্যান্সিং করলে টাকা করতে পারবো। কে যাবে ওখানে, যাবে হাজিরা দিয়ে, আবার সারাদিন অফিস করে সার্ভ করে, মাত্র ১২,০০০, ১৫,০০০ টাকা বেতন, আমার পোষায় না। আমি কাজে কিন্তু অফিস করবো না, টঙ্গিতে যাবো না, প্রতিদিন এই শরীরটা নিয়ে কষ্ট করে টঙ্গিতে যাওয়া, মাত্র ১২,০০০ টাকা বেতন, সারাদিন খাটবো, পোষায় না। আছে না? এটা হচ্ছে ফ্রিকশন। ওকে, ৩ নম্বর হচ্ছে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। স্ট্রাকচার, এখানে লেখা আছে ল্যাক অফ রাইট স্কিল। আচ্ছা, ইকোনমিতে দেশটা হচ্ছে এগ্রিকালচারের একটা ইকোনমিক দেশ, কৃষি, আবার আস্তে আস্তে আমরা ইন্ডাস্ট্রি সেক্টরের দিকে যাচ্ছি, কিন্তু কৃষিখাতের লেবারদেরকে কোনো ট্রেনিং না দিয়ে, শিক্ষা দীক্ষা না দিয়ে, রেডিলি কি তাদের কোনো ম্যানুফ্যাকচারিং কনসার্ন নিয়ে আসা যাবে? একটা খেতে যে কাজ করতো লোকটা, বর্গা চাষি, তাকে কি রেডিলি আপনি মোবাইল ফোন সার্ভিস সেন্টারে বসে দিতে পারবেন? ট্রেনিং দরকার না, ডেভেলপমেন্ট দরকার না, আগে থেকে কিছু নলেজ থাকতে হবে না, রেডিলি কেটে চেঞ্জ করা যায় না। তো কিছু মানুষ আবার একটু দক্ষ থাকে কাজে, কিন্তু তার অনেক দক্ষতার অভাব থাকে, সে চাকরি পায় না। তো মনে রাখবেন, যখন দক্ষতার অভাবে সে চাকরি পায় না, যখন তার রাইট স্কিল রাইট জায়গায় কাজ করার মতো নাই, তখন সে একটা আনএমপ্লয়মেন্টের শিকার, কেউ তাকে সহজে নিতে চায় না, কারণ তার রাইট স্কিলটা নাই। হয়তো কাজটা একটা টেকনিক্যাল স্কিল, কিন্তু সে লেখাপড়া জানে না, টেকনিক্যাল স্কিল অ্যাডাপ্ট করার শক্তি তার নাই। ওকে, তাকে এখনোভাবে গভর্নমেন্ট ডেভেলপ করে নাই, ট্রেনিং দেয় নাই, ওকে, সে ওরকম প্রশিক্ষণ নিতে পারে নাই, দেখি সে বেকার, কারণ সে
টেকনিক্যালি নিজেকে আপডেট করতে পারে না। তাহলে ল্যাক অফ রাইট স্কিলের কারণে মানুষ যে বেকারত্ব বরণ করে সেটা হচ্ছে স্ট্রাকচারাল। তারপর হচ্ছে ন্যাচারাল। ন্যাচারালটা কিছুই না, সব দেশে, সব পৃথিবীর সব দেশে ন্যাচারাল একটা আনএমপ্লয়মেন্ট থাকে। এটা আসলে কিছুই না, ফ্রিকশনাল এবং স্ট্রাকচারাল এর সমষ্টি। ওকে, মানে যত ধরনের ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট থাকে এটা একটা ন্যাচারাল আনএমপ্লয়মেন্ট। পৃথিবীতে যত ধরনের স্ট্রাকচারাল ল্যাক অফ স্কিলের কারণে আনএমপ্লয়মেন্ট থাকে এটা একটা ন্যাচারাল থিং। এই জন্য দুটোই হচ্ছে ন্যাচারাল। তারপর হচ্ছে লং টার্ম আনএমপ্লয়মেন্ট। তো ইউএস ইকোনমিতে অনেক সময় চিন্তা করা হয় যে টানা 27 সপ্তাহ কেউ যদি বেকার থাকে সেটা হচ্ছে লং টার্ম আনএমপ্লয়মেন্ট। আমাদের সাথে ধরেন 2-3 বছর বেকার, এই যে আমি আমার ঘটনাটা বলি প্রায় সময়, আমি 3.5 বছর বেকার ছিলাম। এটা একটা দীর্ঘ সময়, অনেক কষ্টের সময়। যখন আপনার পাশের সময় জব করে, আপনি অনেক এডুকেটেড, আপনার অনেক ইস্যুতে আপনি জবটা করতে পারবেন না, বা আপনার ক্যারিয়ারটা কিছু সময় জন্য 3.5 ইয়ার্স, 3.5 বছর, এটা নিঃসন্দেহে একটা লং টার্ম আনএমপ্লয়মেন্ট। যেরকম অনেক মানুষ থাকে যারা বছরের পর বছর বেকার থেকে প্রাতিষ্ঠানিক কোনো চাকরি করতে পারে না, এমনি টুকটাক কিছু করে যেগুলো তো চালাতে হবে। ইদানিং কিছু বাইকের কারণে দেখবেন যারা বাইক চালায় শুধু মাস্টার্স পাস, অনার্স পাস, এই ভাই ব্রাদাররা মিলে বাইক চালাচ্ছে সারাদিন, এর সাথে দেখা হচ্ছে, ওর সাথে দেখা হচ্ছে, এখানে নিচেও নামলে দেখতে হবে। সবাই সন্তানের পিতা, সবাই বাসায় বৃদ্ধ বাবা মা আছে, সবারই ভাই বোন আছে, ফ্যামিলি দেখতে হয়। অনেক বাইকের সাথে কথা বলি, ওদের জীবন সম্পর্কে জানি, নিজের জীবনের কথা বলি। সেদিন একজনকে পেলাম, সে একটা ইউনিভার্সিটি থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, জবলেস, 3 বছর সে বাইক চালায়। তা 3 বছর একটা মানুষ বেকার থাকলে ফ্যামিলিটা কত কষ্ট করে, কীভাবে চলে? এগুলো একটা গরিবের দেশে অনেক পুঁজি পাটা নাই যে সে বসে বসে খাবে। সে হাইলি এডুকেটেড একটা ছেলে, বাইক নিয়ে সে রাস্তা নেমে গেছে, তার 2টা মেয়ে আছে, অনেক কষ্ট ফ্যামিলিটা দেখা। কিন্তু এরকম অনেক মানুষকে পাবে, কারণ দেশের কর্মসংস্থানের সুযোগ কম। এই দেশটায় আরো বেশি কর্মক্ষম জনশক্তিকে সাপোর্টে আরো কর্মসংস্থানের সুযোগ দরকার, তাহলে বেকারত্ব রেটটা কমে আসবে। দেশে অনেক বিনিয়োগ দরকার, বিদেশি বিনিয়োগ, দেশি বিনিয়োগ, যাতে মানুষজন জব পায়। আর সবাই তো অন্ত্রপ্রেনার উদ্যোগ করতে পারে না, সে একটা কিছু মালিক সবাইকে চাকরি দিবে। এদেশে এখন ফ্রিল্যান্সিং হচ্ছে, আউটসোর্সিং হচ্ছে, শিক্ষিত বেকাররা ওদিকে ঝুঁকে যাচ্ছে, কারণ সে একটা জব মার্কেট খুঁজে পাচ্ছে না। এই জন্য সে অনলাইন প্ল্যাটফর্মে আয় করা চিন্তা ভাবনা, অনেক প্যাথেটিক ক্ষেত্রে বিশেষ। সে হয়তো ফ্রিল্যান্সিং করে অত টাকা পাচ্ছে না, একটা জব পেলে হয়তো মান্থলি একটা সেটেল ইনকাম থাকে, সেটাও তার না। যাই হোক, অনেক দিন, অনেক সময়ের জন্য বেকারত্ব। তারপর হচ্ছে সিজনাল আনএমপ্লয়মেন্ট। সিজন ওয়াইজ, সিজন ভেদে সে বেকার থাকে, সব সময় না। এই যে অভাব শব্দটাকে রংপুরিরা বলে মঙ্গা, উত্তরবঙ্গে মঙ্গা পীড়িত জায়গা মানে অভাব পীড়িত জায়গা। মঙ্গার অঞ্চলের মানুষরা 6 মাস বন্যায় প্লাবিত থাকে, 6 মাস কৃষি ভূমিতে ফসল উৎপাদিত হয়। সব সময় তো আর সব ফসল হয় না, অনেক ফসল বছরে 1 বার হয়, 2 বার হয়, 3 বার হয়, তাই না? অনেক ফসল আপনার বীজ বপন থেকে ফসল উৎপাদিত হতে সময় লাগে না, বাকি সময়টা সে বেকার থাকে, সে ঢাকা শহরে সে রিক্সা চালায়, কারণ সিজনাল আনএমপ্লয়মেন্ট তাকে অ্যাটাক করে। সোয়েটার ফ্যাক্টরিগুলো বন্ধ থাকে এই গার্মেন্টস অধ্যুষিত বাংলাদেশে। তার সোয়েটারটা হয়তো ফ্যাক্টরিটা সারা মাস চলে নাই, শীতের সময় একটা চাহিদা থাকে, গরমের সময় ওভাবে মানুষ এটাই করতে চায় না, তাই না? বিদেশে স্কাই ড্রাইভিং হয়, অনেক জায়গায় তুষারপাত হয়, তুষারপাত হলে ওই সমস্ত জায়গায় এন্টারটেনমেন্ট বিজনেসে মানুষের মজুদ থাকে, তারা গাইড হিসেবে কাজ করে, তারা বিভিন্ন ফিটিংস করিয়ে দেয় যাতে স্কাই ড্রাইভিং করতে সুবিধা হয় বা আদার গেম খেলতে সুবিধা হয়। কিন্তু যখন তুষারপাত হয় না, বরফ জমে না, ওই নির্দিষ্ট গেম সেন্টারে কিছু মানুষ বেকার হয়ে যায়। সিজনাল আনএমপ্লয়মেন্ট, সিজন যখন সাপোর্ট দেয় এরকম। অনেক মানুষ ঢাকা শহরে 5 টাকা 10 টাকা আইসক্রিম বিক্রি করে ছোট্ট একটা ইয়েতে নিয়ে
ঠান্ডা থাকে আইসক্রিমটা, আইসক্রিম বলে ঘুরে বেড়ায়। শীতকালে তাদেরকে খুঁজে পাওয়া ভার। গরমের সময় আইসক্রিম ভালো চলে, তারা থাকে ঢাকা শহরে দৌড়াদৌড়ি করে, পানি বিক্রি করে, কিন্তু শীতের সময় ওভাবে চলে না আইসক্রিমটা, তাই না? তখন দেখা যায় যে সে অন্য একটা পেশায় হয়তো, তখন সে কম্বল বিক্রি করতেছে, রাস্তায় সে হকারি করতেছে, কেন সিজনাল আনএমপ্লয়মেন্টের শিকার। তারপর হচ্ছে ক্লাসিক্যাল আনএমপ্লয়মেন্ট। ক্লাসিক্যাল আনএমপ্লয়মেন্ট হচ্ছে আমি একজন এমপ্লয়ার হিসেবে কাউকে কাজ দিতে চাই, কিন্তু আমি না এত টাকা দিয়ে কাউকে রাখতে পারবো না। আমি গরিব এমপ্লয়ার, অত স্বয়ংসম্পূর্ণ নই। দেশের সব এমপ্লয়ার তো এসালাম গ্রুপের মতো শক্তিশালী নয়, অনেক বড় বড় গ্রুপ অফ কোম্পানিজের মতো শক্তিশালী না, মেঘনা গ্রুপ না, যমুনা গ্রুপ না, বসুন্ধরা গ্রুপ না। অনেক মানুষজন অনেক ছোটোখাটো প্রতিষ্ঠান চালায়। সে সবসময় সব লেভেলের সব এমপ্লয়িকে জবে রাখতে পারবে না। গার্মেন্টস মালিকটা দেখেন না, অনেক সময় কর্মীকে ছাঁটাই করে দেয়, কারণ এত কর্মী সে রাখতে পারবে না, বেতন দিতে পারবে না। তো রিয়েল ওয়েজ হচ্ছে সে চাকরি করে যে টাকাটা পাবে সেই টাকাটা খুব হাই। আমি এমপ্লয় হিসেবে তাকে টাকাটা দিতে পারছি না, বলছি বাবা তুমি যাও, আমি এত লোক রাখবো না। 20টা মেশিন ছিল, 10টা বন্ধ হয়ে গেছে। 10টা ওয়ার্কারের খরচ আমি কমাইছি, কারণ আমি দিতে পারতেছি না। তো এরকম কারণে যখন আমি কাউকে ছাঁটাই করে দিলাম, লোকটা কোথায় যাচ্ছে? আনএমপ্লয়মেন্টের ডিব্বায় চলে যাচ্ছে, তাই না? কিছু সময়ের জন্য সে কিন্তু আনএমপ্লয়েড হচ্ছে। তো এটা হচ্ছে রিয়েল ওয়েজেস যখন খুব হাই হয়ে যায়। আমি যখন একটা সার্ভিস কাম্পানি কিনবো, হায়ার কস্টে তাকে পে করতে হবে, আর এই পে করার সামর্থ্য আমার নাই। এই জন্য কিছু মানুষকে আমি ছাঁটাই করে দেবো, আর তারা যে আনএমপ্লয়মেন্টের বক্সে ঢুকবে। বুঝতে পারলেন? তারপর হচ্ছে আন্ডার এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্টের নিচে। তাহলে এই বিষয়টা কেমন? এমপ্লয়ার ক্যানট অ্যাফোর্ড এমপ্লয়িজ, অনেকটা একই রকম। এটা হচ্ছে রিয়েল ওয়েজ বেশি হাই, তাও কিছু মানুষকে সে ধরে ছাঁটাই করে দিল, প্রতিষ্ঠান চালাচ্ছে। আর আন্ডার এমপ্লয়মেন্ট কি? এমপ্লয়মেন্ট হচ্ছে কম, কিন্তু যতটুকু হওয়ার কথা ছিল ততটুকু হচ্ছে না। ওকে, তার মানে হচ্ছে আন্ডার নিউট্রিশন, পুষ্টির নিচে, মানে হচ্ছে অপুষ্ট। কিছু পুষ্টি আছে কিন্তু পর্যাপ্ত না। তো এটা কি হতে পারে? এখানে মানুষের একটা উদাহরণ হতে পারে, মানুষ পর্যাপ্ত কাজ পাচ্ছে না, যারা পাচ্ছে তারা ফুল টাইম পাচ্ছে না, পার্ট টাইম করতেছে। আমি একটা ইলেকট্রিক্যাল ফার্ম যদি চালাই, আমার 7টা ইঞ্জিনিয়ার দরকার, 7 জনকে ফুল টাইম রাখলে আমার 20,000 টাকা করে অনেক টাকা খরচ হবে। আমি এত টাকা দিতে পারবো না, তাহলে আমি পার্ট টাইম ওদেরকে রাখবো। শিফটে 3 জন শনিবার, সোমবার, মঙ্গলবার কাজ করবে, একজন বুধবার, শুক্রবার, বৃহস্পতিবার কাজ করবে। পার্ট টাইম এমপ্লয়ি আমি রাখবো, যাতে ওদেরকে দিয়ে অল্প পয়সায় আমি সব কাজই আদায় করতে পারি। ফুল টাইম রাখতে গেলে আমার ব্যয়টা বেড়ে যাবে। এই জন্য আমি কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি রাখবো, যখন প্রয়োজন তখন কাজ করে দিয়ে যাবে। এই জন্য আমি পার্ট টাইম এমপ্লয়ি রাখবো, যখন আমি চাচ্ছি আমার এই কাজটুকু করে দাও, সে পার্ট টাইম এসে করে দেবে। ফুল টাইম রাখলে তাকে ফুল টাইম সুযোগ সুবিধা, গ্র্যাচুইটি, পেনশন, বেনিফিট, হেলথ ইন্স্যুরেন্স, 2টা বছরের বোনাস, সাতাশ অনেক ফ্যাসিলিটি দিয়ে রাখতে হবে, যেটা আমার পক্ষে এফোর্ড করা সম্ভব না। সুতরাং আমি কিছু মানুষকে পার্ট টাইম রাখবো, কন্ট্রাকচুয়াল রাখবো, ওকে, অ্যাটলিস্ট তারা ফুল টাইম হবে না। তো এই কারণে যে এমপ্লয় হিসেবে আমি তাদেরকে এফোর্ড করতে পারছি, তাদেরকে আমি ওই টাকা দিয়ে রাখতে পারছি। বুঝতে পারলেন? তো এটার কারণে সমাজে কিছু মানুষ আনএমপ্লয়েড থাকবে,